Hello friends, how are you? This is your educator Urijit Basu Chaudhary. Welcome to Unacademy YouTube channel. Let's crack WB exam. তো আজ এখানে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো ইলেকশন কমিশন। তো অলরেডি তোমরা জানো, আমি গতকালই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কনস্টিটিউশনাল বডি এবং নন কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান মানে অসাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। কারণ তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু পাবেই। ওকে, তো আজ আমি আলোচনা করব নির্বাচন কমিশন। ওকে, ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। ওকে, তো শুরু করা যাক। তো আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হিস্ট্রি অনার্স নিয়ে ফ্রম সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ। ওকে, তো আমার ইন্টারেস্ট ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, মিউজিক, নিউজ অ্যানালিসিস। যারা আমাকে ফলো করতে চাও, আনএকাডেমিতে ডেইলি 9 to 10 PM আমি ক্লাস দিই এবং আমার প্লাস ক্লাস 12 PM to 1 PM এবং 1 PM to 2 PM আমার থাকে। অবশ্যই তোমরা ফলো করবে, আমার প্রোফাইলে গিয়ে ফলো করলে আমাকে দেখতে পাবে কখন কী কোন সময় আমি কী ক্লাস দিই, তোমরা ফলো করতে পারো। আচ্ছা, তো ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রেট দেবে, অবশ্যই রিভিউ করবে, কমেন্ট সেকশন লিখবে, তোমাদের রিভিউ জানাবে কেমন তোমাদের লাগলো, এবং যদি কিছু রেকমেন্ডেশান যদি তোমাদের দাও তো দিতে পারো, এবং অবশ্যই তোমরা রেকমেন্ডও করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। ওকে, তো চলো, খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব, সাংবিধানিক প্রতিষ্ঠান। তোমাদের গতকালই বলে দিয়েছি। তো আজকে আমার এখানে আলোচনা থাকবে বিষয়বস্তু কনস্টিটিউশনাল বডি। আচ্ছা, তো অলরেডি কনস্টিটিউশনাল বডি ডেফিনেশান আগের লেসন অবশ্যই দেখে নেবে, এন্টায়ার আলোচনা করেছি কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডির যে ডেফিনেশানগুলো। তো কনস্টিটিউশনাল বডি কী কী বডি, কনস্টিটিউশনাল বডি এবং নন কনস্টিটিউশনাল বডি, তো এগুলো কিন্তু অবশ্যই করে তোমাদের জানবে। এবার আমরা আলাদা করে জানতে পারবো। চলো, তো আজ এখানে আলোচনা করব কনস্টিটিউশনাল বডি। প্রথম হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতের নির্বাচন কমিশন। দেখো, আমরা যেমন বলি যে ইউপিএসসি ওয়াচডগ অফ মেরিট সিস্টেম, বা এগুলো আমরা বলি, সেরকমই মনে রাখতে হবে কোনো অর্থমূল্য ছাড়া সঠিক ও স্বচ্ছভাবে দেশের নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য সংবিধানে 324 পার্ট 15, ওকে, একটি স্বাধীন, কথাটা কি বললাম, স্বাধীন এবং স্থায়ী, কি বললাম, স্বাধীন এবং স্থায়ী নির্বাচন কমিশন তৈরির কথা বলা হয়েছে। কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরা সবসময় বলি গণতান্ত্রিক দেশে প্রথম কারক মানে ক্রাইটেরিয়া হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সরি, কোনো অর্থমূল্য ছাড়া। তোমাদের দেখেছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তো অবশ্যই এটা আমরা কোথায় পড়েছি, পঞ্চদশ অধ্যায়, মানে পার্ট 15, আর্টিকেল 324। আমরা জানবো প্রতিটা আর্টিকেল আমরা এলাবোরেটলি আলোচনা করব। বর্তমানে মনে রাখতে হবে, এবং এটাও জানতে হবে সর্বপ্রথম এটি তৈরি হয়েছিল 1950 সালে 25শে জানুয়ারি 1915, মনে রাখতে হবে। তো 1950 25 জানুয়ারি। তো ইলেকশন কমিশন আর্টিকেল 324। ওকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ এ পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি, এটি হলো একটি স্থায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, এটি হলো স্থায়ী পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি। ওকে, দ্য ইলেকশন কমিশন কবে এস্টাবলিশ হয়েছিল, ওয়াজ এস্টাবলিশড ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন 25 জানুয়ারি 1950। আমি তোমাদের বলেছিলাম কি, সংবিধান এর সমস্ত ইলেকশন কমিশনের সমস্ত পাওয়ার ডিরাইভ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা। ওকে, সংবিধানের দ্বারা কোনো কিছু পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। ওকে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ভেস্টেড ইন দ্য ইলেকশন অফ ইন্ডিয়া সুপারিনটেন্ডেন্ট। তোমরা জানো ভারতবর্ষে এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মনে রাখতে হবে আমাদের লোকসভার ইলেকশন, স্টেট লেজিসলেটিভ ইলেকশন, তোমরা জানো, সরি, স্টেট, তোমরা জানো বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিলের ইলেকশন, ওকে, কাউন্সিল, অ্যাসেম্বলি ইলেকশন। ওকে, আমরা যদি দেখি, আমরা যদি প্রেসিডেন্ট ইলেকশন,
ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, সমস্ত ইলেকশন, রাজ্যসভা ইলেকশন, সমস্ত, তাহলে কী বললাম, লোকসভা, রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে, রাজ্যসভা, ওকে, বিধানসভা, অ্যাসেম্বলি, কাউন্সিল, ঠিক আছে, এগুলো তোমার অ্যাসেম্বলি, কাউন্সিল, পরিষদ, ওকে, প্রেসিডেন্ট ইলেকশন, সমস্ত কিন্তু কে ইলেকশন কন্ডাক্ট করে, আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। স্টেট ইলেকশন কমিশন, তোমাদের যেন রাজ্যের যে পঞ্চায়েত এবং পৌরসভা ইলেকশন কিন্তু স্টেট ইলেকশন কমিশন কিন্তু কন্ডাক্ট করায়। তো দ্য ইলেকশন কমিশন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ভেস্টেড, কী বলছে, সমস্ত ক্ষমতা কোথায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপারিনটেন্ডেন্ট করে, ডাইরেকশান দেয় সমস্ত ভারতবর্ষের সমস্ত ইলেকশানে, সুপারিনটেন্ডেন্ট, ডাইরেকশান, ইলেকশন পদ্ধতি, কন্ট্রোল অফ এন্টায়ার প্রসেস ইভেন, মানে তোমাদের যদি দেখো ল অ্যান্ড যদি বলে মডেল কোড অফ কন্ডাক্ট আমরা যেটা বলি, নির্বাচন আচরণ বিধি নির্ধারণ পর্যন্ত করে, ওকে, এন্টায়ার প্রসেস ফর কন্ডাক্ট অফ ইলেকশন টু পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার অফ এভরি স্টেট টু দ্য অফিসেস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে বুঝতে পারছো ইলেকশন কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে। এবার কম্পোজিশন, দেখো একজন মুখ্য ইলেকশন কমিশন থাকে, কম্পোজিশন, চিফ ইলেকশন কমিশনার। দেখো তোমরা এটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখবে, 1989-এর আগে কিন্তু সিঙ্গেল বডি ছিল, পরবর্তীকালে 1989-এর পরে মাল্টি বডি, তো এখন আদার 2 ইলেকশন কমিশনার্স কিন্তু আছে, অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। দেখো চিফ ইলেকশন কমিশনারকে যদি তুমি রিমুভ করতে গেলে কিন্তু হাইকোর্টের জাজকে যেভাবে রিমুভ করবে সেইভাবেই রিমুভ করতে হবে, কিন্তু আদার কমিশনারকে রিমুভ করতে গেলে কিন্তু চিফ ইলেকশন কমিশনের কিন্তু অবশ্যই করে তার সাথে কিন্তু কনসাল্ট করতে হবে তারপরে, ওকে। টেনিওর অ্যান্ড রিমুভাল ডিটারমাইন্ড বাই প্রেসিডেন্ট, তার টেনিওর এবং তাই কীভাবে রিমুভ করতে হবে পুরোটাই ডিটারমাইন করে কিন্তু আমাদের রাষ্ট্রপতি। প্রেজেন্টলি 65 ইয়ার্স এজ অর 6 এজ, দেখো এজের দিক থেকে কিন্তু পরীক্ষার ম্যাক্সিমাম ছেলেমেয়েদের যেটা ভুলটা হয় 62 বা 6 করে আসে, বা 65 6, এইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন রকম দেবে। তো সেক্ষেত্রে কিন্তু 65 অর 6, মানে ধরো একটা ব্যক্তি 65 বছর হয়ে গেলে কিন্তু মানে তাকে কিন্তু তাকে সরে যেতে হবে, ঠিক আছে, বা কেউ ধরো 60 জয়েন করে 63-এতে, কিন্তু তার হয়ে গেল ধরো 63, 54, 65, হয়তো তার 5 বছর হলো, তখন সেরকম 65 বছর এক্সিড করে যাচ্ছে, 6 বছর সেরকম, এরকমই তোমার দেখতে গেলে 6 বছরটাও তোমার দেখতে হবে। মানে কেউ যদি 61, 62, 63, 64, 65 তো ছেড়েই দাও, কেউ 60, 61, 62, 63, 64, 59 জয়েন করো, তাহলে পুরো 65কে কমপ্লিট হবে, মানে যেটা আগে হয়, হুইচ এভার ইজ আর্লিয়ার, এই পা কিন্তু খুব বলছো দরকার নেই। ডব্লিউবিসিএস প্রিলিমিনারির পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কিন্তু 65 অর 6 ইয়ার এটা কিন্তু মনে রাখতে হবে। ফার্দার অ্যাপয়েন্টমেন্ট, ইয়েস ফার্দার অ্যাপয়েন্টমেন্ট করে, এইটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু দেয়। তিনি কি ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হতে পারেন, ইয়েস ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হতে পারেন। তারপর দেখো পাওয়ার যদি দেখো কার্যাবলী, যদি তুমি দেখো ক্ষমতা যদি বলি, তিনি রাজনৈতিক দলগুলির বিবাদের মীমাংসা করেন, স্বীকৃত প্রতীক দান করেন, কোন পার্টির কোন পলিটিক্যাল আইকন, কোন পার্টির কী স্লোগান, সব কিন্তু তিনি ডিসাইড করবে, ইলেকশন কমিশন এই বডি ডিসাইড করবে। এবার ধরো আমারও যে লোগো আর একজন পার্টি সেম লোগো না হবে না, এ তো মনে রাখতে হবে। কনস্টিটিউশনাল বডি দেখো কন্ডাক্ট কী করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কিন্তু দেখবে ইলেকশনের সময় দেখবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন দেখবে ক্লাব থেকে দেখবে টোটো পাঠিয়ে দেয়, অটো পাঠিয়ে দেয়, বা আমরা প্রায়শই দেখি যে ইলেকশন যেখানে হচ্ছে তার আশেপাশে বিভিন্ন রকম মশলা মুড়ি, এগুলো কিন্তু একদমই নয়, ইলেকশন কমিশন করে পুরো সরিয়ে দেয়। ইলেকশন কমিশন যদি মনে করে যে না কোনো এজেড ব্যক্তি কোনো স্পেশাল কিওর নিতে হবে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি, কারণ ইলেকশনটা হবে যেন ফ্রি অ্যান্ড ফেয়ার, আমার দেশে কিন্তু কোনো টাকার বিনিময় বা এরকম কোনো কিন্তু ইলেকশন কন্ডাক্ট হয় না আর হবেও না, ঠিক আছে। লিমিট অন পোল এক্সপেন্সেস, দেখো এরও লিমিটেশন আছে, তোমরা জানো ভালো করে আমাদের দেশে ধরো এরকম নির্দিষ্ট নিয়ম আছে, ধরো আমি একটা পলিটিক্যাল পার্টির একটা পলিটিক্যাল নেতা,
আমি ধরো নেতা, আমি ধরো আমার এই ইলেকশনের বাজেট ধরো আমি কি করলাম, আমি ধরো আমি একজন অরিজিৎ বাসুদেব নেতা, আমি একটা সভা করলাম, কয়েক কোটি টাকা খরচা করে দিলাম, না হবে না, হবে না। তোমাকে একটা ইলেকশনে একটা তোমার খরচা একটা লিমিটেশন আছে। হ্যাঁ, এটার ড্রব্যাক আছে, যদি পলিটিক্যাল পার্টি যদি পুরো পার্টি যদি সমাবেশ করে বা এক্সপেন্ডিচার, তার উপর কোনো কিন্তু ক্যাপ নেই। তাহলে মানে বুঝতে পারো তারা কোনো নেতা তাহলে সবসময় বলে আমি এই পলিটিক্যাল পার্টির দ্বারা আমি প্রচার করব, তাহলে এইটা কিন্তু অবশ্যই ইমিডিয়েট কিছু করা দরকার আছে। যাই হোক, লিমিট করে দেয় পোল এক্সপেন্সেস, যেন অনিয়মিত খরচা না হয়। রেজিস্ট্রেশন পলিটিক্যাল পার্টি, কোনটা রাজনৈতিক দল, কোনটা স্টেট পার্টি, কোনটা ন্যাশনাল পার্টি, বা কীভাবে সংস্কারের বহিষ্করণ, পুরোটাই ডিসাইড করে কিন্তু তোমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার ইলেকশন কমিশনারকে কীভাবে সরাতে হয়, রিমুভাল প্রসিডিওর। দেখো, এইটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলি সাপেক্ষে মুখ্য চিফ ইলেকশন, মানে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে রিমুভ করা হয় সেই পদ্ধতিতে কিন্তু মুখ্য চিফ ইলেকশন কমিশনারকে সরানো হয়, রিমুভ করা যেতে পারে। তবে অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে সরাতে গেলে রাষ্ট্রপতি কী করবে, মুখ্য মানে চিফ ইলেকশন কমিশনারের সাথে কনসাল্ট করবে। তাহলে দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড অনলি অন দ্য সেম গ্রাউন্ড অ্যান্ড ইন দ্য সেম ম্যানার, যা সুপ্রিম কোর্ট চিফ বলেছে কিন্তু এই কথা, চিফ মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে গেলে। বাট অ্যান ইলেকশন কমিশনার অর রিজিনাল কমিশনার ক্যান বি রিমুভ বাই প্রেসিডেন্ট অনলি দ্য রেকমেন্ডেশন কে করবে, চিফ ইলেকশন কমিশনার। ওকে, চিফ ইলেকশন কমিশনার করে কী হবে, সেম গ্রাউন্ড মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি। কত সুন্দর আলোচনা, কতটা ডিসকাশন, এইগুলো কিন্তু এন্টার কিন্তু তোমাদের প্রিলির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলে দেবো কোনটা ডব্লিউবিসিএস প্রিলি এবং কোনটা মেনের জন্য ইম্পর্টেন্ট। পরের ইনফরমেশান যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলো, তারপর আমরা পরের আলোচনা করব। দেখো, আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমাদের জন্য দুর্দান্ত একটি অপরচুনিটি আনএকাডেমি নিয়ে এসছে। দুর্দান্ত অপরচুনিটি যদি বলো, ট্রিমেন্ডাস, মানে বিগ অপরচুনিটি। তো দেখো, তোমরা যারা দেখো একটা কথা তোমাদেরকে বুঝতে হবে, যারা দেখো লক্ষ টাকা, বা তুমি যদি কোনো জায়গায় ম্যাথ টিচারের কাছে পড়তে গেলে, ধরো একটা কোনো ম্যাথ টিচারের কাছে পড়তে গেলে সে কত নেবে, 200 টাকা, ইংলিশ 200 টাকা। এইভাবে যদি তুমি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার করতে যাও এবং তুমি কি করতে পারো, সুইচও করতে পারবে না। আজকে যে টিচারের তুমি অ্যাড্রেস, সেই টিচারের কাছে পড়তে হবে, পরে যদি না ভালো তাও পড়তে হবে, বুঝতে পারলেও পড়তে হবে, না বুঝতে পারলেও পড়তে হবে, হোয়াট এভার। আচ্ছা, এবার তুমি জয়েন করলে, এবার দেখো ট্রেনে করে যাচ্ছ, বাসে করে যাচ্ছ, বা আশেপাশে যাতায়াতের খরচা আছে, এবারে বই খাতা এবার সবই তোমাকে এটা ট্রেনে করে গেলে। আর দেখো, আমাদের কোভিড-19 কিন্তু এরকম নয় যে কোভিড-19 পুরো নেই, আমরা মুক্ত, কোভিড থেকে মুক্ত। আবার নিউজ ট্রেনও দেখতে পাচ্ছ কিছু মিউটেশন চেঞ্জ করেছে ভাইরাস। এবার দেখো, ভ্যাকসিন বেরোলো যে পুরো অনেক ট্রায়ালের ব্যাপার আছে। তো এখন প্রচুর অসঙ্গতিতা, অনেক এখন আমাদের সিকিওর নিয়ে যেতে হবে, আমাদেরকে সব কিছু মানে সব সময় আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে এবং যতটা সেফটি থেকে পড়াশোনা করতে হবে। তার জন্য আনএকাডেমি আছে। তুমি আনএকাডেমি যখন সাবস্ক্রাইব করবে, ওয়ান টাইম তুমি যখন সাবস্ক্রাইব করবে, তুমি দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস প্রিলি 28 তারিখ থেকে অলরেডি কোর্স স্টার্ট হয়ে গেছে। এই কোর্স থেকে কিন্তু তুমি আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, আনলিমিটেড ডেস স্পেশাল কোর্স ফর ডব্লিউপিএসসি 2021। স্টার্টিং কবে থেকে হয়েছে, 28 ডিসেম্বর। এই কোর্স করলে এইটুকু তোমাদের বলতে 100% ডব্লিউবিসিএস কিন্তু প্রি কিন্তু তোমরা কভার করবে। এছাড়া যারা ভাবছো কলেজ স্টুডেন্ট, যারা আছো 3rd 4th সেমিস্টার ইঞ্জিনিয়ারিং বলছি, যাই হোক, বা যারা অন্যান্য পড়ছো, তারা যারা চাইছো যে না আমরা ডব্লিউবিসিএসের জন্য প্রথম থেকে শুরু করব এবং আমরা একটা বছর ধরে পড়ে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবো, ডোন্ট ওয়ারি, সেটাও তোমাদের সামনে নেওয়া হয়েছে। 250 ডেজ ফাউন্ডেশন কোর্স আনা হয়েছে ডব্লিউবিসিএস 2022 প্রিলিমস। এখানে টপ এডুকেটারসরা তোমাদেরকে পড়াবে। এছাড়া দেখো, পিএসসি এসআইয়ের একটা পরীক্ষা, ফুডের পরীক্ষা, এটাও একটা বিশাল বড় অপরচুনিটি, ফুড এসআই বলে কথা। ঠিক অনেকটা তোমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন দেয়,
তো এই পরীক্ষাগুলোর জন্য তোমরা এই কোর্সটা জয়েন করতে পারো। এবং এনসিইআরটি আমরা এটাই কিন্তু আনএকাডেমি ওয়েস্ট বেঙ্গল ইতিহাসে সর্বপ্রথম আমরা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছি থ্রু এনসিইআরটির মধ্যে দিয়ে। দেখো 90 days স্পেশাল কোর্স অন এনসিইআরটি বেসিস ফর ডব্লিউবিসিএস প্রিলিম স্টার্ট কবে থেকে হয়েছে? 29 ডিসেম্বর। তোমাদের কী করতে হবে? আনএকাডেমি ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। এই সাবস্ক্রিপশানের জন্য তোমাকে অরিজিৎ কোডটি ইউজ করতে হবে। দেখো আনএকাডেমি প্ল্যাটফর্মে যদি তুমি দেখো, জাস্ট 1 মিনিট তোমাদেরকে দেখিয়ে দিই। আনএকাডেমি প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ, আনএকাডেমি প্ল্যাটফর্মে এই হলো আমার অফিসিয়াল প্রোফাইল। এই হলো আমার অফিসিয়াল প্রোফাইল। তোমরা দেখতে পাচ্ছ একটা কোর্স শুরু হয়েছে, র্যাপিড রিভিশন কোর্স ফর ডব্লিউবিসিএস। দেখতে পাচ্ছ সামনে তোমাদের প্রমাণ যে কিভাবে আমি এখানে পলিটি মানে কীভাবে একটা টপিক তোমাদের সামনে পড়াচ্ছি। তাহলে নতুন করে তোমাকে আমি কী বোঝাবো? তাহলে আশা করি তোমরা লাইভ ক্লাস করছো, ক্লাস করে তোমরা কিন্তু বুঝতে পারছো যে আনএকাডেমি কী রকমের কোন কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হয়। তো এইগুলো যখন বুঝতে পারছো, সিম্পল তোমরা আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও। আর ডেলি আমার ক্লাস আছে, ডব্লিউবিসিএস ক্র্যাকার এমসিকিউ, এখন ডেলি একটা কোর্স চলছে 9 to 10 ফ্রি ক্লাস। এবার তোমাকে যদি আনলক করতে গেলে অরিজিৎ কোড ইউজ করবে, তুমি সাবস্ক্রিপশান করতে গেলেও তুমি অরিজিৎ কোড ইউজ করবে, ফ্রি ক্লাস করতে গেলে অরিজিৎ কোড ইউজ করবে, এবং রাত্রিবেলা ডেলি ক্লাসে আসো, নিজেদের বেনিফিট কিন্তু তোমরা পাবে। আর আনএকাডেমি দেখো সাবস্ক্রিপশানের জন্য যেটা তোমাদের বলছিলাম, জাস্ট 1 মিনিট দেখো, এই হলো তোমাদের অরিজিনাল প্রাইস 15,200, 10,450, এইগুলো তোমাদের প্রাইস। 24 মান্থসের জন্য তোমরা কী করবে? এই হ্যাভ এ রেফারেল কোড, ইয়েস আই হ্যাভ, সবাই তুমি কী করবে? ARIJIT লিখে দিলে অ্যাপ্লাই। দেখো 13,680 মানে 13,680 টাকায় তুমি আনলিমিটেড ক্লাস করতে পারছো। কত বড় বেনিফিট পাচ্ছ। তো অবশ্যই ঘরে বসে উইদাউট এনি ইনস্টিটিউশান তুমি নিজের প্রিপারেশান ভালো করে নাও না। তো এইভাবে নিজেদের প্রিপারেশানকে এগিয়ে নিয়ে যেতে পারো। চলো, এবং তুমি আমাদের ফ্রি ক্লাস করছো, করে বুঝতে পারছো যে কীরকম আমরা কন্টেন্ট প্রোভাইড করি। আচ্ছা, এবার ফাংশানটা আমরা পড়লাম। দেখো তাহলে আমি কি বললাম? ক্ষমতা। দেখো রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদের মীমাংসা করে এবং স্বীকৃতি প্রদান করে কোন পলিটিক্যাল পার্টি, কোন স্লোগান বা কোন তোমার লোগো। নির্বাচন আচরণ বিধি, তোমরা দেখেছো সাসপেন্ডও করতে পারে নির্বাচন আচরণ বিধি। ধরো এমন একটা ইলেকশন হচ্ছে, শান্তিপূর্ণ ইলেকশন, এবার কোনো পলিটিক্যাল নেতা যদি এমন কিছু বক্তব্য রাখলো যেটা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তারা কিন্তু অবশ্যই সেটা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন চলাকালীন কোনো রাজনৈতিক দলগুলির বক্তব্য, সাধারণ আচরণ, নির্বাচন ম্যানিফেস্টো, মিটিং, পোলিং বুথ সমস্ত নির্দিষ্ট করে দেওয়া হয়। ঠিক আছে। সংসদের বহিষ্কারের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়। বিধায়কদের এমএলএদের বহিষ্কারের ক্ষেত্রে রাজ্যপালকেই দেবে। ঠিক আছে, অনুরোধ করেন। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মী দরকার, রাষ্ট্রপতি রাজ্যপালকে অনুরোধ করা দরকার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কর্মী। দেখো ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশানটা খুব দরকার, কারণ তুমি দেখেছো সারা বছর ধরে ইলেকশান হয়। এবার ইলেকশান যখন হয় তোমার দেখতে পাবে মিলিটারি, আর্মি, মানে বিভিন্ন সেনা জওয়ান থেকে শুরু করে প্রচুর সরকারি দপ্তর, অফিসার, তো সবাইকে ডিউটি যেতে হয়, ইলেকশান ডিউটি। তো সেক্ষেত্রে কিন্তু একটা হিউম্যান ক্যাপিটাল নষ্ট হয়, একটা টাইম ওয়েস্ট হয়, একটা খরচাও হয়। তো আমরা যদি একসাথে ইলেকশন করি, এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং রাজনৈতিক দলগুলোর পঞ্জীকরণ, ক্ষেত্র বিশেষ, জাতীয় দল, এগুলো পুরোটাই কিন্তু প্রদান করে। যাই হোক, হ্যাঁ, তাহলে কি বলবো? ইলেকশন কমিশনের ফাংশন দেখো, ইলেকশন কমিশন স্টেট পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, ইউনিয়ন টেরিটরি, প্রেসিডেন্সিয়াল, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কন্ডাক্ট করে, প্রিপেয়ার করে ইলেকটোরাল রোল। ঠিক আছে, নির্বাচক যে রোল, ঠিক আছে, ইলেকটোরাল রোল কন্ডাক্ট করে ইলেকশন। ঠিক আছে, কন্ডাক্টিং অফ ভোটার্স এবং ডিলিমিটেশন কমিশন। তোমরা জানো প্রতি সেন্সাসের পর ডিলিমিটেশন কমিশন, সেটাও কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু একটা সেটাও কিন্তু ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে।
ডিলিমিটেশন কমিশন, তোমরা জানো ভালো করে। ডিলিমিটেশন কমিশন কি তোমরা জানো? আমাদের ধরো যাদবপুর লোকসভা কেন্দ্র, এবার একটা বিশাল বড় কনস্টিটিউয়েন্সি, তো এখানে যদি আমরা যদি এটাকে দুটো সেগমেন্টে করে দিই, দুটো পার্ট করে দিই আমরা, তাহলে কি হবে? দুটো এমপি খরচা কাটছি, তুমি জানো এমপি লেট ফান্ড আরও ডেভেলপমেন্ট হবে, কারণ জনসংখ্যা বৃদ্ধি করেছে, সে বিধানসভা হতে পারে। যত স্টেট বাড়বে তত প্রশাসনিক ভবন তৈরি হবে, তত অ্যাকাউন্টেবিলিটি এবং রুট লেভেলে কাজ হবে। ঠিক আছে, সময় সাপেক্ষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কন্ডাক্টিং ভোটার অ্যান্ড ডিক্লারেশন দ্য রেজাল্ট, অবশ্যই তোমরা জানো ভালো করে, ভোট কন্ডাক্ট করা এবং ডিক্লেয়ার করে কিন্তু ইলেকশন কমিশন, এবং পুরো ইলেকশন যত দেখো আমরা বলি রুঝান বলি আমরা এই কথাটা, টিভিতে বলে কি এই ইলেকশন এই জিততে পারে, ওই জিততে পারে, ওই জিততে পারে, এবার কী হয় শেষে গিয়েও কিন্তু দেখা যায় পুরো ইলেকশানের পুরো এটা চেঞ্জ হয়ে গেল, মানে ভোটের যে পুরো পিকচারটা চেঞ্জ হয়ে গেল, রেজাল্টের পিকচার চেঞ্জ হয়ে গেল, রুঝান দেখে বোঝা যায় না, তা শেষ হয়ে দেখতে হবে, কারণ প্রতিটা কাউন্টিং হয়, ফার্স্ট কাউন্টিং, সেকেন্ড কাউন্টিং, থার্ড কাউন্টিং, ফোর্থ কাউন্টিং, প্রতিটা কাউন্ট করে করে যেটা হয় একটা টাইম সময় সাপেক্ষ। ইলেকশান রেজাল্ট বেরোতে বেরোতে দেখা যাচ্ছে রাত্রি 9টা 10টা 11টা যায়, এবং 11টা কি 12টার সময় পুরো যখন রেজাল্ট বা একদিন পর কি দুদিন পর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বৈঠক করে পুরো অফিসিয়াল ডিক্লেয়ার করে। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ইলেকশনের পর তুমি দেখতে পাবে এক্সিট পোল, ইলেকশনের আগে কিন্তু কোনো নিউজ পেপার বা কোনো এজেন্সি এক্সিট পোল করতে পারে না, কারণ ইলেকশন যদি এক্সিট পোল করে তাহলে ইলেকশনের ওপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে যারা ভোট দান করে। তো এটা কিন্তু টোটালি দেখতে হবে, এটা পুরোটাই চেক করে কোন অফিসারকে কোথায় পোস্টিং দেবে, কোথায় কী করে, পুরোটাই কিন্তু ইলেকশন কমিশন ডিপেন্ডেন্ট। To advise the president in regard to the question whether a member of parliament, এটা কিন্তু 103 অনুযায়ী স্টেট লেজিসলেচার হ্যাজ বিকাম সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশন, স্টেট লেজিসলেচার যদি কোনো বিধায়ককে ডিসকোয়ালিফাই করতে হয় সেটা বিধায়কদের পরামর্শ, পার্লামেন্টে যদি কোনো মেম্বারকে সরাতে হয় তারা প্রেসিডেন্টকে পরামর্শ দেবে। টু অ্যাডভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট রিজিওনাল কমিশনারকে, স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বা রিমুভ করার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইলেকশন কমিশনের ভূমিকা থাকে। স্যালারি, তার স্যালারি কিন্তু পুরো সুপ্রিম কোর্ট জাজের মতোই স্যালারি হবে। কোয়ালিফিকেশান সংবিধানের পাতা কিন্তু উল্লেখিত নেই কি কোয়ালিফিকেশান হবে ইলেকশন কমিশনারের, অ্যাকচুয়ালি রিটায়ার আইএস হয়। আচ্ছা আচ্ছা, এবার আমি যেটা পড়বো কোনটা রেকগনাইজ ন্যাশনাল পার্টি, কোনটা রাজনৈতিক দল, বা রাজনৈতিক দল বলতে আমরা কী বুঝি। বোঝো, দেখো সম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিদের স্বেচ্ছায় গড়ে তোলা সংগঠনকে রাজনৈতিক দল বলা হয়। এরা সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রচেষ্টা করে এবং জাতীয় স্বার্থের জন্য এরা সবসময় চেষ্টা করে কীভাবে জাতীয় স্বার্থ চরিতার্থ করা যায়, মানে কত বড় মহান সোশ্যাল ওয়ার্কার বলে দেখবে এক কথায় যারা পলিটিশিয়ান হয়। আচ্ছা, তো রেকগনাইজিং এ ন্যাশনাল পার্টি কোনটা জাতীয় দল, দেখো রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে পলিটিক্যাল পার্টি, তুমি জানো এনপিপি। এখন দেখো আগে কিন্তু টিএমসি হয়েছিল, এখন 8টি ন্যাশনাল পার্টি রয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি, মেঘালয় গট রেগুলার ন্যাশনাল পার্টি লাস্ট, এটা কিন্তু তোমাদের রেলের পরীক্ষা বলো বা WCSPT বলো বা যে কোনো মিসেলানিয়াস বলো, যে কোনো পরীক্ষা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। দ্য এনপিপি ইজ দ্য অষ্টম পার্টি যে গেট পায় রেকগনাইজ ন্যাশনাল পার্টি। এছাড়া যারা আইএনসি, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, বিজেপি, বিএসপি, এনসিপি, সিপিআই, টিএমসি, কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে সবে কিন্তু ন্যাশনাল পার্টি। এগুলো প্রতীক আছে এবং নেতাও আছে, পলিটিক্যাল নেতাও আছে। রেকগনাইজ জাতীয় পার্টি, দ্য ইলেকশন কমিশন লিস্ট করে পলিটিক্যাল পার্টি কোনটা ন্যাশনাল পার্টি, কোনটা স্টেট পার্টি, বা কোনটা রেকগনাইজ বা আনরেকগনাইজ পার্টি, এটা ইলেকশন কমিশন ডিসাইড করবে। দ্য ইলেকশন কমিশন, দেখো দ্য কন্ডিশন ফর লিস্টেড অ্যাজ ন্যাশনাল পার্টি স্পেসিফাই আন্ডার ইলেকশন সিম্বল অর্ডার 1966 অনুযায়ী কোন ন্যাশনাল পার্টি কোন লোগো সিম্বল থাকবে, তো পুরোটাই কিন্তু এই অ্যাক্ট রিজার্ভেশন অ্যালোকেশন অর্ডার 1968 ইলেকশন সিম্বল অ্যাক্ট। এ পার্টি হ্যাজ টু স্যাটিসফাই ওয়ান অফ এ নাম্বার দিস কন্ডিশন। আচ্ছা, এবার আমি তোমাদের বলি কোনটা ন্যাশনাল জাতীয় দল হতে গেলে কী করতে হবে। তাহলে প্রথম তোমাদের মনে রাখতে হবে দলটিকে
লোকসভায় বা বিধানসভায় নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে বৈধ 6% জিততে হবে। ডব্লিউবিসিএস মেনের প্রশ্ন। একই সঙ্গে যে কোনো রাজ্য বা তার রাজ্য সমূহ থেকে 4টি লোকসভা আসন সুরক্ষিত করতে হবে। তাহলে কি বললাম, 6% ভোট shall share in the last assembly poll each of 4 states as well as 4 seat in Lok Sabha poll. 2% of Lok Sabha seat in the last such election MP elected from at 3 state, যেটা তোমাদের লাস্ট বললাম। দলটিকে সাম্প্রতিক নির্বাচনে লোকসভা 2% আসনে 11টি, মানে পার্সেন্ট হিসাবে 2%, আর যদি নাম্বার হিসাবে 11টি আসন জিততেই হবে অন্তত 3টি পৃথক রাজ্য থেকে, 3টে পৃথক পৃথক রাজ্য ইন্ডিভিজুয়ালি, তাহলে রেকগনাইজ হবে অ্যাজ স্টেট পার্টি ইন লিস্ট ফর। এইটা কিন্তু পরীক্ষা দেবে। কোনটাকে স্টেট পার্টি হিসাবে ধরা হবে, রাজ্য দলের যোগ্যতা মান। মনে রাখতে হবে দলটিকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা নির্বাচনে বৈধ ভোটের অন্তত 6% ভোট পেতে হবে, যেটা বললাম, এবং ওই রাজ্যের বিধানসভায় অন্তত 2টি আসন সুরক্ষিত করতে হবে। এটা কিন্তু স্টেট পার্টি তোমাদেরকে ইনফরমেশন যেটা দিলাম, ঠিক আছে। তো বেনিফিট কি রেকগনাইজেশন পেলে? দেখো, benefit of recognition, the biggest advantage of being recognized getting reserve। তুমি যখন একটা কোনো পলিটিক্যাল পার্টি হবে, তুমি নিজস্ব সিম্বল পাবে, ঠিক আছে, তোমার নিজস্ব স্লোগান আছে এবং তুমি ইলেকশনে দাঁড়াবে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফর ন্যাশনাল পার্টি, রিজার্ভ সিম্বল ক্যান ইউজ অ্যাক্রস দ্য কান্ট্রি কন্টেস্টিং ইলেকশন। দেখো, যখন ন্যাশনাল পার্টি হবে, আজকে বিজেপি ক্যান্ডিডেট, আজকে আমাদের রাজ্যে যদি অল ওভার, যেগুলো অল ওভার, আজকে বিজেপি ক্যান্ডিডেট যে লোগোটা ইউজ করবে পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা ইলেকশানে, নিশ্চয়ই ইউপি সেম লোগো, এবং তুমি যদি দেখো লোকসভা ইলেকশানে আমাদের প্রধানমন্ত্রী সেম লোগোতে কিন্তু তিনি এমপি পদপ্রার্থী হয়েছিলেন। তাহলে তিনি এবং প্রচারের ক্ষেত্রে এই লোগোটা কিন্তু ইউজ করা হবে, কোনো আলাদা নয়। আর যদি টিএমসি পার্টি যদি পশ্চিমবঙ্গের তো লড়ছে, যে ছবিটি পাবে, ঠিক আছে, জোড়াফুল, সেটা সেম টু সেম যখন তিনি যদি ইউপি দাঁড়ায় ভোটে বা দিল্লির ভোটে দাঁড়ায়, সেম লোগো ইউজ করবে এবং লোকসভা এলাকা সেম। There are also some advantage recognized by like subsidized by land পার্টি অফিস। তুমি জানো যখন কোনো পলিটিক্যাল পার্টি তুমি অ্যাডভান্টেজ তুমি সেই পার্টি অফিস বানায়, ফ্রি এয়ার টাইম দূরদর্শন অ্যান্ড অল ইন্ডিয়া রেডিও। তুমি যখন পলিটিক্যাল পার্টি, তুমি জানো ভোটের আগে নেয় বিভিন্ন রকম পলিটিক্যাল, সে টিএমসি বলো, দেখতেই পাবে ইলেকশান যত আসবে, আমরা দেখতে পাবো ইলেকশান যত আসবে সেখানে তুমি দেখবে টিএমসি বলো, বিজেপি বলো, সিপিআইএম বলো, তারা দূরদর্শনের মাধ্যমে রেড এফএম, এই বলছি বিভিন্ন এফএম কোড আনকোড, বিভিন্ন রকম যে এফএম রেডিও আছে, বা তোমাদের দেখতে পাবে বা টিভি ন্যাশনাল যে দূরদর্শন বলো, বা যে কোনো জায়গায় সেখানে কিন্তু তারা কিন্তু কী করবে, প্রচার করবে, ঠিক আছে, অ্যাড দেয়। দেখবে যখন আমরা যাই, যখন আমরা দেখবে, যখন আমরা গাড়ি করে যাই দেখবে শুনতে, রেডিওতে শুনতে পাই, এফএম থেকে শুনতে পাই, বা টিভি দেখতে পাই, বারবার অ্যাড আসবে। সাপ্লাই অফ ইলেকট্রাল কপিস ফ্রি কস্ট ডিউরিং ইলেকশন, ঠিক আছে। লুসিং অফ রেকগনাইজেশন, কীভাবে তোমার পলিটিক্যাল পার্টি তুমি রিকগনাইজ করবে, তোমার লসিং করবে কী করে। ওয়ান্স রেকগনাইজ এ ন্যাশনাল পার্টি, এ পলিটিক্যাল পার্টি রিমেন স্টেটাস ইরেসপেক্টিভলি পারফরমেন্স নেক্সট ইলেকশন। যদি কম ইলেকশন পায়, যদি না ভোট পায়, তারা তার ন্যাশনাল পার্টির যে যোগ্যতা মান সে কিন্তু চলে যেতে পারে না, প্রপার যদি ভোট যদি না পায়। ধরো আজকে তুমি ফার্স্ট হচ্ছ, 1-এ ফার্স্ট হবে, 2-এ ফার্স্ট, 3-তে ফার্স্ট হবে, এটা তো নয়। 3-তে যদি তুমি ফোর্থ হও, তাহলে অবশ্যই নাম্বার যদি কম পাও তাহলে ফোর্থ হবে, ফোর্থ হলে তোমার কী করে, তুমি 1 থেকে তুমি 4-এ চলে গেলে, তাকে তোমার ফার্স্ট বয় আর বলবে না কেউ, এরকমই ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবারে ইলেকশন কমিশনের কিছু আর্টিকেল তোমাদের সাথে আলোচনা করব, জাস্ট 1 মিনিট। এবার ইলেকশন কমিশনের কিছু আর্টিকেল আমি এবারে আলোচনা করব। তো ইলেকশন কমিশনে 324 কী বলছে, 324 কী বলছে, সুপারিনটেন্ডেন্ট কন্ট্রোল ডাইরেকশন অফ ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেল ইলেকশন আর টু বি ডাইরেক্টলি হ্যান্ডেল বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মানে নির্বাচন পরিচালনা নিয়ন্ত্রণ সংক্রান্ত দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। ওকে, এটা তোমরা বুঝতে পারো। 324
325 কি বলছে, ইনক্লুশন exclusion name in electoral roll based on Indian citizen, no citizen above voting age should be excluded। তার জাতি ধর্ম বর্ণ কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, সবাই ভোটে দাঁড়াতে পারে, ভোট দেবেও। তাহলে কি সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটা 325। 326 কি বলছে, ডিফাইন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অ্যাজ দ্য বেসিস ফর ইলেকশন টু অল লেভেল ইলেক্টেড গভর্নমেন্ট। তারা কি বলছে, রাজ্য বিধানসভা লোকসভা নির্বাচন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে ভোটদান করানো হয়। ওকে, 327 কি বলছে, ডিফাইন রেসপন্সিবিলিটি অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পার্লামেন্ট ফর কন্ডাক্ট ন্যাশনাল ইলেকশন। তোমরা জানো ভালো করে। 387 কি বলছে, আইনসভা নির্বাচনের সময় সংসদের ব্যবস্থা গ্রহণের অধিকার। ওকে, 328 কি বলছে, ডিফাইন দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্টেট লেজিসলেচার উইথ রেসপেক্ট টু স্টেট ইলেকশন, স্টেট লেভেল ইলেকশন। যখন অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনের সময়, মানে আমাদের স্টেট অ্যাসেম্বলি ইলেকশনের সময় তোমার যেন অঙ্গরাজ্যে আইনসভা ব্যবস্থা করবে। 329 কি বলছে, প্রহিবিশন কোর্ট ইন্টারফারেন্স ইন দ্য রিলেটেড ইলেকশন আনলেস দ্য স্পেসিফাই আক্স টু প্রোভাইড দেয়ার ভিউ। ঠিক আছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা প্রহিবিট করে দিচ্ছে, কোর্ট ইন্টারফারেন্স করতে পারবে না ইন ম্যাটার রিলেটেড ইলেকশন আনলেস, যতক্ষণ না ইলেকশন কমিশন নিজে বলছে, বিয়ে জানতে চাইছি। তো মডেল কোড অফ কন্ডাক্ট এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রতিটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। যদি প্রশ্ন যদি দেয়, ধরো বলো হু রিমুভ দ্য স্টেট ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট বাই গভর্নর, রিমুভ বাই প্রেসিডেন্ট। ওকে, এটা কিন্তু বলে স্টেট ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট বাই গভর্নর, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, হিজ কন্ডিশন সার্ভিস টেনিওর অফিস শ্যাল বি ডিটারমাইন্ড বাই গভর্নর। স্টেট ইলেকশনের কথা বলছি কিন্তু এখানে পঞ্চায়েত পৌরসভা ইলেকশন কিন্তু কন্ডাক্ট করায়, এগুলো কিন্তু মনে হয়। হি শ্যাল বি রিমুভ অফিস এক্সেপ্ট ম্যানার অন দ্য গ্রাউন্ড, তুমি জানো যেভাবে স্টেট হাইকোর্টের জাজকে রিমুভ করা হচ্ছে সেম গ্রাউন্ডে। ঠিক আছে, এইগুলো তোমাদের ইলেকশন কমিশনার কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। এর পরের দিন পড়াবো কি তোমাদের অ্যাটর্নি জেনারেল। এইভাবে কিন্তু তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক আলোচনা বিষয়বস্তু থাকবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ডিসকাশন।